শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন জুলাই আহত নিহতদের পরিবারের সদস্যরা। জুলাই সনদ ঘোষণা এবং বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। প্রয়োজনে জেলা উপজেলার জুলাই যোদ্ধারা যোগ দেবেন কর্মসূচিতে। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সদস্যরা। অস্থায়ী মঞ্চে বক্তব্য শুরু করেন কর্মসূচিতে যোগ দেয়া জুলাই আহতরা। বলেন, দাবি মানা না হলে আন্দোলন আরও বেগবান হবে। যোগ দেবেন জেলা ও উপজেলার জুলাই যোদ্ধারা। জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যেটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে, তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব। সরকারকে সাহায্য করে যত দ্রুত সম্ভব জুলাই ঘোষণা জুলাই সনদ চাহিদা মোতাবেক দিয়ে দেন, আমরা ঘরে ফিরে যাব। এই ঘোষণাপত্র এই সনদ যদি না পায় পরবর্তীতে আমাদের বিপদ মুহূর্ত কাটাতে হবে। কেন আমাদের রাজপথে আসা লাগলো, বৃষ্টিতে ভিজা লাগলো, বউ ফুলাফান বাচ্চা সব বাড়িতে রাখিয়া কেন এনে রাত কাটান লাগলো? এটা ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের প্রশ্ন। তবে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের মূল সড়কে ব্যারিকেড দেয় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। এটা কি বাংলাদেশ? আমরা কি এই বাংলাদেশ চাইছি? আমরা তো একটা স্বাধীন বাংলাদেশ চাইছি। এটা কি স্বাধীন বাংলাদেশ? ঢাকার শহরের সিটি হলে আপনার কি শাহবাগ মোড়, এই শাহবাগ মোড়টাকে তারা বন্ধ করে রেখেছে, অবরোধ করে রেখেছে। জনসাধারণের যে ক্ষতি হইতেছে এখন আর কারো চেতনা জাগতেছে না। এখানে দুটা হাসপাতাল, মানুষের তো যদি কোনো ইমার্জেন্সিও লাগে তবুও তো মানুষ আসতে পারতেছে না, কারণ রাস্তা দুই দিক থেকেই বন্ধ। এদিকে দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্রলীগের কর্মীরা সংগঠিত হয়ে সচিবালয়ের কার্যক্রম অচল করে দিতে পরিকল্পিতভাবে হামলা করেছে বলছে ডিএমপি। এ হামলা পরিকল্পনায় ছিল গোপালগঞ্জ মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের ধরতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে চলছে বিশেষ নজরদারি। গত 22 জুলাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষে লিপ্ত হয়। এর আগে 22 জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয় 21 জুলাই দিবাগত রাত 3টার দিকে। এই কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উত্তেজিত করে তোলেন কিছু ছাত্রনেতা। বেলা 2:30টার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের সংগঠিত করার কাজ করেন গোপালগঞ্জ মেডিকেল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। কুমিল্লা সদর দক্ষিণের বাসিন্দা খোরশেদ অন্তত 5টি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংগঠিত করে। পরে রাজধানীর হাজারীবাগ পাবনা গলি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অন্য গ্রেফতারকৃত আবু সুফিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের শিক্ষার্থী, ছিলেন ছাত্রলীগের সদস্য, পড়তেন ভাষা শিক্ষায়, কিন্তু এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলনে ছিলেন সচিবালয়ে। মিরপুরে কোচিং সেন্টারের ব্যবসার ফাঁকে তার বিভিন্ন নাশকতার প্রমাণ পায় পুলিশ। হল থেকে শিক্ষার্থীদের সংগঠিত করতেন তিনি। আগেই টেলিগ্রাম গ্রুপে সচিবালয়ের গেট ভেঙে মন্ত্রণালয় ভাঙচুর করার পরিকল্পনার কথা জানিয়েছিল অভিষেক সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এই শিক্ষার্থী মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালনেরও পরিকল্পনা করে। যেসব স্টুডেন্ট বা যে লেভেলের স্টুডেন্ট আসার কথা এখানে, কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ভিন্ন কিছু। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমরা এই বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছি। এছাড়া মাইলস্টোন কলেজের এক সাবেক শিক্ষার্থী সহ মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নজরদারিতে আছে বিদেশে অবস্থানরত ছাত্রলীগ নেতাদের পরিচালিত অন্তত 5 শতাধিক পেজ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর গত 17 জুলাই ওই কর্মকর্তাকে রাজধানীর উত্তরে এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। পূর্ণ তদন্ত শেষে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়ে আলাদা একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে।
আওয়ামী লীগের রাজনীতি ও তাদের সংস্কৃতি যদি নিশ্চিহ্ন করা যায় তবে ফ্যাসিবাদ থেকে এদেশের মানুষ পরিপূর্ণভাবে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যারা শহীদ হয়েছেন তাদের এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের মনে প্রাণে স্মরণ করার আহ্বান জানান তিনি। এ সময় ফখরুল বলেন, প্রতিবার আওয়ামী লীগ বা অন্য দল ক্ষমতায় আসে আর দেশটাকে লুট করে নিয়ে যায়, সেটা আর হতে দেয়া যাবে না। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। নতুন যুদ্ধ শুরু হয়েছে দেশ গড়ার এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব দাবি জানান, ঘোষিত সময়ের মধ্যেই যেন জাতীয় নির্বাচন দেয়া হয়। ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। জুলাই সনদের বেশিরভাগ সুপারিশে বিএনপির দ্বিমত নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী আল জিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জুলাই সনদের 826টির মধ্যে 51টি সুপারিশ নিয়ে বিএনপির ভিন্ন মত আছে। সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া প্রয়োজন বিএনপির পক্ষ থেকে তা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাধা দেখছে না বিএনপি। 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছে। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। নির্বাচনের পথে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। আমরা আশা করি যে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে একটা দিক নির্দেশনা যাবে। কয়েক দফা আলোচনা শেষে 15% কমল যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার। বাংলাদেশি পণ্যে ঘোষিত নতুন শুল্ক হার দাঁড়িয়েছে 20%। শুল্ক কমার বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। টেকসই প্রবৃদ্ধির জন্য আলাদা পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। বাণিজ্য ঘাটতি কমাতে 2 এপ্রিল বাংলাদেশ সহ 60টি দেশের পণ্য আমদানিতে পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। সবশেষ 8 জুলাই অন্তর্বর্তী সরকারকে দেয়া চিঠিতে জানানো হয়, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক হার 35%। শুল্ক হার কমানো নিয়ে একাধিকবার আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। অবশেষে এলো শুল্ক হার কমানোর ঘোষণা। নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে 20%। আগের 15%-এর সঙ্গে 20% যোগ হয়ে এখন শুল্ক হার দাঁড়াচ্ছে 35%। শুল্ক হার কমায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এতে রপ্তানিতেও নেতিবাচক প্রভাবের শঙ্কা দেখছেন না তারা। সেলসে একটা এফেক্ট পড়তে পারে সাময়িকভাবে, সেটা হয়তো সবার উপরেই পড়বে। বাট যদি আমি দীর্ঘমেয়াদী চিন্তা করি, অবশ্যই আমাদের এখান থেকে সুফল আসার যথেষ্ট সুযোগ আছে। কারণ ওদের ইকোনমি কখনো না কখনো সামনে তো আবার স্টেবল সিচুয়েশন আসবেই। যখনই স্টেবিলিটির দিকে যাবে, আমাদের সিচুয়েশন তত বেশি হারে বাড়ার সুযোগটা বেশি থাকবে। বাস্তবতা মেনে নতুন পরিকল্পনায় কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। রপ্তানি বাণিজ্যে ভালো করতে আলাদা পরিকল্পনার পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণে জোর দেওয়ার আহ্বান তাদের। অভ্যন্তরীণ কাঁচামালের উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করেই কেবলমাত্র আমরা মার্কিন বাজারে রপ্তানি করলে আমাদের যে এখন যে ঘোষিত ট্যারিফ সেটি আমাদের জন্য প্রযোজ্য হবে। সুতরাং আমাদের অভ্যন্তরীণ ভ্যালু এডিশন বৃদ্ধির জন্য আমাদের প্রায় সকল রপ্তানি খাতগুলোকেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। শুল্ক হার 20% নামায় বাংলাদেশে প্রতিযোগিতার সক্ষমতা বজায় থাকবে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি একটু ভিন্নভাবেই উদযাপন করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ছুটির দিনে 10 কিলোমিটার সাইকেল র্যালির আয়োজন করে সংস্থাটি। প্রশাসক সহ এতে অংশ নেন 190 জন সাইক্লিস্ট।
ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সচেতনতার বার্তাও দেওয়া হয় এই র্যালি থেকে। রাজধানীর সড়কে একঝাঁক সাইকেলিস্ট। ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে গন্তব্য গুলিস্তানের দক্ষিণ সিটির নগর ভবন। উদ্দেশ্য শরীর ও মন সুস্থ রাখা। শুক্রবার সকালে এই র্যালির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে অংশ নেন প্রশাসক শাহজাহান মিয়া সহ 190 জন সাইকেলিস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে সাইকেল র্যালির মতো আয়োজনে খুশি তারা। জানান, পরিবেশ বান্ধব নগরী গড়তে এমন আয়োজন আরও বেশি হওয়া দরকার। সেই সাথে প্রতিটি সড়কে সাইকেলের জন্য আলাদা লেনের দাবিও তাদের। শারীরিক সুস্থতা এবং ব্যায়ামের বিষয়টা লক্ষ্য রেখে আমাদের সাইক্লিং করি আমরা। তো পরিবেশ বান্ধব একটা জিনিস সাইকেল। শারীরিকভাবে বা মানসিকভাবে যে প্রশান্তিটা কাজ করে সাইকেল চালালে, তারই একটা অংশ আজকে র্যালিটা হওয়া জরুরি যেন মানুষ আরও সাইকেলিংয়ের প্রতি বেশি উদ্বুদ্ধ হয়, এটার প্রতি যেন ইন্টারেস্ট ফিল করে। যেমন আমি সকালবেলায় প্রথমে দৌড়ানোর পরে আবার সাইকেলিং করি। যারা এই আয়োজনটা করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং এরকম মহৎ উদ্যোগ আরো হওয়া উচিত আমি মনে করি। ডিএসসিসি প্রশাসক জানান, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করতে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এই আয়োজনের মাধ্যমে নগরবাসীকে সচেতনতার বার্তাও দেয়া হয়েছে। কারণ এই সমস্ত ইভেন্ট আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন বার্তা জনগণ পায়। অ্যাট দ্য সেম টাইম আপনার এই যে একটি পরিচ্ছন্ন নগর দরকার, এটিও জনগণ আসলে পায়। তো আমার মনে হয় এই সামনের দিনগুলোতে আমরা আজকের সাইকেল র্যালি করলাম, হয়তো সামনে অন্য কোনো এরকম একটি হেলথ রিলেটেড আরও আমরা ইভেন্ট আয়োজন করব, যেমন দৌড় হতে পারে, ম্যারাথন হতে পারে, অন্য যে কোনো প্রতিযোগিতা হতে পারে। সাইকেল র্যালি চলাকালে নগরবাসীকে ডেঙ্গু নির্মূলে সচেতনও করা হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবক ও শিক্ষকরা। ভয়াবহ দুর্ঘটনার ট্রমা থেকে রক্ষায় চলছে গ্রুপ কাউন্সেলিং। স্বল্পমেয়াদে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। মনোবিদরা বলছেন, প্রাতিষ্ঠানিক গ্রুপ কাউন্সেলিংয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে কাউন্সেলিং না হলে দীর্ঘমেয়াদে এই ট্রমা শিশুদের বড় ধরনের মানসিক ক্ষতির কারণ হতে পারে। পড়ে আছে ক্লাসরুম, দেয়ালে এখনো ঝুলছে পোস্টার। কোনো কোলাহল ছুটোছুটি নেই। বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত মাইলস্টোন স্কুল ও কলেজের লিয়াকত আলী ভবন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এখন এক দুঃসহ স্মৃতি। চতুর্থ শ্রেণীর ছাত্র হাসিন আবরার রিহান স্কুলে এসেছে কাউন্সেলিং নিতে। তার মতো আরো অনেক শিক্ষার্থী অভিভাবকরাও নিচ্ছেন কাউন্সেলিং। দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ও বেসরকারি সংস্থার সহযোগিতায় ট্রমায় আক্রান্তদের জন্য এই আয়োজন স্কুল কর্তৃপক্ষের। আমি ভাবি যে প্লেন যদি আবার পড়ে যায় তাহলে কি হবে। ওরা যদি ডাকি একটা কথা বলি, ও খেয়ালই করতে পারে না যে আমি ডাকতেছি, তারে কথা বলতেছি, করতেছি। ঘুমাতে গেলেই মনে করেন আমি যেখানে রাতে 2টা বাজে ঘুমাই যাই, সেখানে 4টা-5টা বাজে আমার ঘুম আসে না। ঘুমাতে গেলে ওইসব দৃশ্য মনে পড়ে। অভিভাবকরা বলছেন, বিমান দুর্ঘটনা তাদের জীবনে বয়ে এনেছে শোক ও বিপর্যয়। গভীর ট্রমায় আক্রান্ত শিশুদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় তারা। বলছে যে ভুলে যেতে, কিন্তু এত সহজে তো আমরা ভুলে যেতে পারি না। এগুলো সময়টা কাটা পর্যন্ত, বাচ্চা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি কোনো প্রেসারাইজ করব না। বাচ্চাটা যেভাবে থাকতে চায় সেভাবে থাকবে। এই ঘটনার পর থেকে আরেকটু বেশি ভয় পায়। তারপর আমাদের ওই দিক থেকে একটু বিমান চাই বেশি, তো শব্দ শুনলেও ভয় পায়। বন্ধুদের ছাড়া তো ভালো লাগবে না ক্লাস করতে, একজন তো চলে গেল। মনোবিদরা বলছেন, ভয়াবহ এই বিমান দুর্ঘটনার স্মৃতি সহসা মুছে যাবে না শিক্ষার্থীদের মন থেকে। দীর্ঘমেয়াদে এর প্রভাব মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে তাদের। রানওয়ে এরিয়া অবশ্যই একটা টেন্টেটিভ থ্রেট, কিন্তু এই মানুষগুলোর প্রতিনিয়তই রানওয়ের পাশে থাকা এবং এই যে শিক্ষা কার্যক্রমের সঙ্গে থাকা তাদের জন্য অবশ্যই ট্রমাটাইজিং হবে। এই ধরনের দুর্ঘটনায় ট্রমার ক্ষেত্রে শুধু চিকিৎসাই যথেষ্ট নয়, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে নজর দেওয়ার কথাও বলেন এই মনোবিদ। বিমান দুর্ঘটনার পর সময় পেরিয়েছে, আবারও হয়তো প্রাণচঞ্চল হয়ে উঠবে এই স্কুল প্রাঙ্গণ। কিন্তু সময়ের সাথে কি ক্ষত মিলিয়ে যাবে? পোড়াদের ক্ষত ভুলে যাবে বাচ্চারা? ট্রমার জন্য কাউন্সেলিং কি যথেষ্ট, নাকি আকাশে যে বিমান উঠছে, যে প্রশিক্ষণ বিমান উঠছে, তার যে আতঙ্ক সেটি কাটানোর ব্যবস্থা করাটাই এখন জরুরি? অভিভাবকরা বলছেন, শুধু সময়ের সাথে ক্ষত ফুরিয়ে যাবে না, সময়ের সাথে
সমস্যার সমাধান না হলে সেই আতঙ্ক বাচ্চাদের মনে রয়ে যাবে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাইলস্টোন স্কুল, উত্তরা দিয়াবাড়ি, ঢাকা। রাজধানীর গুলশানে 50 লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত 26 জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হন রিয়াদ সহ 5 জন। সেদিনই গুলশান থানায় 6 জনকে আসামি করে একটি মামলা করা হয়। সেই মামলার 2 নম্বর আসামি অপু। মামলায় বলা হয়, সেদিন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপু। গ্রেপ্তারকৃতরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ। এদিকে আসামিদের মধ্যে মুন্না, সিয়াম এবং সাদাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। ঘটনার পরেই তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। দেশের প্রায় 4 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, যা মোট জনসংখ্যার 24.05%। পরিকল্পনা কমিশনের প্রথমবারের মতো প্রকাশ করা বহুমাত্রিক দারিদ্র্য সূচক বা এমপিআই এসব তথ্য পাওয়া গেছে। এমপিআই এর তথ্য মতে 3,97,70,000 মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, আর এই হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবানে 65.36%। সবচেয়ে কম ঝিনাইদহে 8.66%। বিভাগের দিক থেকে এই হার সবচেয়ে বেশি সিলেটে এবং সবচেয়ে কম খুলনায়। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে ভারতের আসামে বাঙালি মুসলিমদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে মোদী সরকার। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বুলডোজারের মাধ্যমে গুড়িয়ে দেয়া হচ্ছে তাদের ঘরবাড়ি। আসামের গোয়ালপাড়া শহর এটি। মোদী সরকারের ধারাবাহিক উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত হয়ে পড়েছে এখানকার হাজারো মুসলিম পরিবার। রাজ্য সরকারের তথ্য অনুসারে জুনে আসাম জুড়ে 5টি উচ্ছেদ অভিযানে প্রায় 3,400 বাঙালি মুসলিম বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। তারা আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে। পরে আমরা এই ক্যাম্পে আশ্রয় নিয়েছি। সরকার বা প্রশাসনের কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি। আমাদের কাছে পর্যাপ্ত খাবার নেই, পানি নেই। গত বছরের আগস্টে বাংলাদেশের সরকার পতনে ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি মুসলিমদের উপর নির্যাতন বাড়তে থাকে। বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের উচ্ছেদে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তারা ভারতের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ বলেও মত বিজেপির এই নেতার। তবে বাংলাদেশি হওয়ার অভিযোগ ভিত্তিহীন বলছেন বাস্তুচ্যুতরা। তারা বলছে আমরা বাংলাদেশি। আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে সব প্রমাণ আছে। বাবা, দাদা, কাকাদের নাগরিকত্বের প্রমাণ আছে। পুরনো সব নথি আছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আসামে 2021 সাল থেকে 50,000 মানুষকে উচ্ছেদ করেছে মোদী প্রশাসন, যাদের বেশিরভাগই বাঙালি মুসলিম। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুস্তাফিজের সামর্থ্য নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের ক্রিকেট জ্ঞান নিয়ে সন্দিহান বিসিবি কোচ তালহা জুবায়ের। সাবেক এই পেসার বলছেন, মুস্তাফিজ থাকলে সাদা বলে বাংলাদেশকে ভয় পায়, অন্যরা বাকি পেসাররা পান সাহস। 2023 বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে বিবর্ণ মুস্তাফিজ। 19 ম্যাচে মাত্র 19 উইকেট, ডেথ ওভারে 4 উইকেট। ধার কমেছে তাসকিন, সাকিব, শরীফুলের চেয়েও। পিছিয়ে আছেন পরিসংখ্যানে। সমালোচনা শুরু হয়েছিল চারিদিকে। শ্রীলঙ্কাতে তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-20তে বসিয়ে রাখা হয়েছিল। সিরিজ জয়ে বড় অবদান রেখে দেখিয়েছেন ছোট ফরম্যাটে এখনো কতটা কার্যকর। মানুষ যারা মুস্তাফিজকে নিয়ে যারা কথা বলে তাদের আসলে ওই যোগ্যতাটাই আছে কিনা মুস্তাফিজকে নিয়ে কথা বলার, আমার এইটা ডাউট আছে। কারণ আপনি দেখেন মুস্তাফিজ সিঙ্গেল হ্যান্ডেডলি সিরিজ জিতিয়েছে আমাদেরকে। আমাদের অনেক দায়িত্ব আছে। আমি মিডিয়াদেরকেও বলবো, আপনাদের অনেক দায়িত্ব আছে, দর্শকদের অনেক দায়িত্ব আছে, শুধু প্লেয়ারদের দায়িত্ব না। আমিরাত, শ্রীলঙ্কার পর পাকিস্তান 3 সিরিজেই দারুণ বল করেছেন। মাঝে আইপিএলে 3 ম্যাচে 4 উইকেট ও 8-এর নিচে ইকোনমি আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মুস্তাফিজ দলে থাকলে শুধু ভালো বোলিংই নয়, অন্য বোলাররাও পান আত্মবিশ্বাস। মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্সটাও গ্যাদার করেছে, ও যেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে ইয়াং বোলারদের সাথে,
ওইটা আপনি কিভাবে দিবেন মুস্তাফিজকে যদি আপনি টিমের সঙ্গে না রাখেন? মুস্তাফিজ হ্যাঁ খারাপ হতেই পারে, কিন্তু মুস্তাফিজ যে চ্যাম্পিয়ন বোলার ও কিন্তু আবারও প্রমাণ করেছে। সিরিজে পারফর্ম করছেন তাসকিন, শরীফুল, রানারা, তবে বড় আসরে এখনও সেই সমীহ আদায় করতে পারেননি। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বোলারদের মতো ভয় তৈরি করতে এশিয়া কাপে দারুণ কিছু করার তাগিদ তালহার। আপনি যদি ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড এদের পেস অ্যাটাকের সামনে আপনি যখন খেলেন, তখন কিন্তু আপনি চিন্তা করেন যে না এই অ্যাটাকটা সবসময়ই ভালো করে। ওরা কিন্তু ওই মানে সম্মানটা অর্জন করে ফেলছে, ওই জায়গাটা ওদের ক্রিয়েট করা। সো আমাদেরও প্লেয়ারদের দায়িত্ব এই অ্যাজ এ বোলিং গ্রুপ এই রেসপেক্টটা গেইন করা ইন্টারন্যাশনালি। এশিয়া কাপের গ্রুপ ম্যাচে বাংলাদেশ পেসারদের নিয়ে দারুণ আশাবাদী সাবেক এই পেসার। নাজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।